করিম ফকিরের বনে যেন ঝড় উঠল। আকাশে মেঘ নেই, তারার ফুল ফুটে আছে, আর তাল বনে ঝড়। সেই ছোটার সময় দেখলাম যে কালো পা দুটি আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছিল, সে দুটি ক্রমশ বড় হতে হতে বিশাল এক মানুষের আকার নিল। তাল গাছ সমান চেহারা, তারপর এক সময় মিলিয়ে গেল। আর আমি ছুটতে ছুটতে এসে আমাদের ঘরের উঠোনে ধরাস করে পড়ে গেল। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত কথা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 50টি ভূতের গল্পের বই থেকে করিম ফকিরের বন। বিভিন্ন চরিত্রে রয়েছে নিতাই, দিলীপ এবং রনি। বেহালার পড়ুই দাসপাড়া রোডে পড়ুই মৌজায় আমাদের এক বন্ধু থাকে, তার নাম সুহাস। বেশ গাট্টা চেহারার উজ্জ্বল শ্যামবর্ণের প্রাণবন্ত এই ছেলেটি আমাদের সহকর্মীও। একই অফিসে চাকরি করি আমরা। ওর বউ ফোর্ট উইলিয়ামে চাকরি করে। বেশ সুখী পরিবার ওদের। তা একদিন হচ্ছিল কি, বৃষ্টি বাদলার জন্য সেকশনে স্টাফেদের অনুপস্থিতির ফলে মাত্র কয়েকজন আমরা নানা রকম গল্প গুজবে মেতে উঠেছিলাম। অশোকবাবু, নিমাই, মুকুলদা, বাচ্চুদা, এইরকম কয়েকজন ছিলাম আমরা। নানা রকম মুখরোচক গল্প করতে করতে একসময় ভূতের প্রসঙ্গে চলে এলাম। এইখানে একটু বলে রাখি, নিমাই থাকে হুগলি জেলার রূপরাজপুর গ্রামে। ওই সব জায়গা থেকে লোকমুখে শোনা কিছু অবাস্তব বা ভৌতিক ঘটনার কথা আমাদের কাছে গল্প করে, আর আমরা তা কান খাড়া করে শুনি। সেদিনও সে ওই রকমই কিছু একটা যেন বলছিল। এমন সময় সুভাষের আবির্ভাব হয়ে গেল। সুভাষ খুব আমোদে ছেলে, কাজেই ও যখন ঘরে ঢোকে সবাই তখন টের পায় যে একজন এলো। রোজের মতোই ঘরে ঢুকে সুভাষ একটা চেয়ার টেনে সবার মাঝখানে বসে বলল, কিসের এত মজলিস হচ্ছে জানতে পারি কি? বাচ্চুদা বলল, গাঁজা না খেয়েও গাঁজাখুরির গল্প হচ্ছে আমাদের। নিমাইটা তো বিয়ে থা করলো না, এখন রোজই নাকি ভূত দেখছে। তোমরা ভূতে বিশ্বাস করো? মুকুলদা বলল, ভূত যদিও দেখিনি, তবুও কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে সে নিজে ভূত দেখেছে, তাহলে হয়তো বিষয়টা বিবেচনা করে বিশ্বাস করে দেখতে পারি। তোমরা কেউ করো না করো, আমি কিন্তু করি। তার কারণ এই ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা আছে আমার। বলো কি? ঠিকই বলছি, যদি শোনো তোমরাও বিশ্বাস না করে পারবে না। সুভাষের এই কথায় সকলেই প্রায় চমকে উঠল, কেননা সুভাষকে যারা চেনে তারা কিছুতেই ওর কথা অবিশ্বাস করবে না। সব ব্যাপারে অবিশ্বাসী এমন কেউ যদি বলে যে বিশেষ ওই ব্যাপারটা সে বিশ্বাস করে, তাকে অবিশ্বাস করবে কে? সুভাষ যেমন বেপরোয়া তেমনই ডাকাবুকো। কথায় কথায় সব ব্যাপারটা নস্যাৎ করে দেওয়ায় ওর জুড়ি নেই। যা ধ্রুব সত্য তাকেও এক কথায় গুলতাপ্পি বলতে ওর আটকায় না। এহেন সুভাষ কিনা ভূতের মতো অদ্ভুত এবং অলৌকিক জিনিসটাকে বিশ্বাস করে। বলা যায় না কার দুর্বলতা কোথায়। তা মুকুলদা বলল, তাহলে বলো দেখি, ভৌতিক বিষয়ে তোমার অভিজ্ঞতাটা কিরকম? ভূত তো আমরা দেখিনি, বর্ষার দুপুরে ভূতের গল্পটাই শুনি। তোমরা হয়তো মনে মনে হাসছো, তা হাসো, কেউ বিশ্বাস করো না করো, আমি কিন্তু করি, বুঝলে? তার কারণ ছোটবেলায় আমি নিজেই একবার ভূতের পাল্লায় পড়েছিলাম। সুভাষের এই কথায় সবাই আমরা নড়ে চড়ে বসলাম, চোখে ঔৎসুক্য নিয়ে তাকালাম ওর মুখের দিকে। বাচ্চুদা বনবিহারীকে চায়ের অর্ডার দিতেই সুভাষ ওর গল্প শুরু করলো। গল্পটা ওর মতো করেই বলছি। আমার বয়স তখন 12। আমি পূর্ব বাংলার ছেলে। আমাদের বাড়ি ছিল ফরিদপুর জেলার গোপালগঞ্জ সাব ডিভিশনে লখাইয়ের চর নামে একটি গ্রাম। তোমরা তো এদেশি ছেলে। পূর্ব বাংলায়, মানে এখন যাকে বাংলাদেশ বলা হয়, সেখানকার গ্রাম সম্বন্ধে তোমাদের কিরকম ধারণা তা আমি জানি না। তবে তখনকার সেই গ্রাম ছিল কবির কল্পনার গ্রাম। মাটির ঘর, খড়ের চালা, তার উপর গজিয়ে ওঠা লাউপালার লকলকানি, সে যে কি সুন্দর তা বলে বোঝানো যাবে না। আর ছিল নারকেল, সুপারি, কলা বউয়ের ঘোমটা টানা ছায়া শীতল আঙিনা, যেন স্বপ্নের দেশ ছিল। তা একবার হলো কি, আমার মা আমাকে ক্ষেতের কিছু ডাল দিয়ে দূরের বাউশখালীর হাটে পাঠালেন
সেই ডাল বেচে কিছু মাছ কিনে আনতে। বাউশখালীর হাট আমাদের গ্রাম থেকে অনেকটা দূর, প্রায় 4-5 মাইল তো হবেই। পথে একটা শাকও পড়ে, ভারী সুন্দর জায়গাটা। সেখানে একটা নদীও আছে, নদীর নাম কুমার নদী। সেই নদীর পাড়ে উঁচু বাঁধের উপর বাউশখালীর হাট বসে সপ্তাহে একবার। কত কি যে বিক্রি হয় সেই হাটে তা বলার নয়। হাটবারে সেই জায়গাটা যেন ছোটখাটো একটা মেলার রূপ নেয়। নদী পুকুরে টাটকা মাছ, কাঁচা আনাজ, বেতের বোনা ধামাকুলো, গরুর গাড়ির চাকা, লাঙল, তেলে ভাজা মিষ্টি, এমনকি দরজা জানলা পর্যন্ত বিক্রি হয় সেই হাটে। অন্ধ ভিখারি গান গেয়ে, যাযাবরী মেয়েরা নাচ দেখিয়ে পয়সা নেয়। তাছাড়া বায়োস্কোপের বাক্সয় ছবি দেখা, বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদে বেলুন ফাটানো, সব কিছুই হতো সেই হাটে। যাই হোক, আমি সেই ডাল বেচে যে পয়সা পেলাম তাতে বড় বড় কয়েকটা গলদা চিংড়ি কিনে হাট ঘুরতে লাগলাম। এই হাটের মজা ছিল এই যে কোনো কিছু কেনবার না থাকলেও লোকে মেলা বেড়ানোর মতো এই হাটে বেড়াতে আসত। এইভাবে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গেল। সন্ধে হয় বুকের ভেতরটা ছাত করে উঠল। সর্বনাশ, বাড়ি ফিরবো কি করি? অনেক দূরের পথ যে। তাই সাহসে বুক বেঁধে কয়েকজন লোকের সঙ্গ নিয়ে পথ হাঁটতে লাগলাম। কিছু পথ আসার পর সেই লোকগুলো আবার অন্যদিকে বেঁকে গেল। তখন তো এত মানুষজন ছিল না যে এই সব সময় কোথাও না কোথাও লোক থাকবে। চারদিকে তখন বন জঙ্গল, ধানের ক্ষেত, মাঝে মাঝে বড় দিঘি, ছোটখাটো পুকুরও দু একটা চোখে পড়তো। তা কি আর করি, আমি নিজের মনেই গান গাইতে গাইতে পূর্ণ উদ্যমে পথ চলতে লাগলাম। যেতে যেতেই সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। আমাদের গ্রামে যাওয়ার সহজতম পথটি ধরেই আমি চলা শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ একসময় গায়ের উপর কেমন যেন এক ধরনের শিরশিরি অনুভব করলাম। প্রথমে ব্যাপারটায় ততটা আমল দিইনি, পরে যখন মনে হলো কেউ যেন আমার ঘাড়ের পাশ দিয়ে মুখ এনে গায়ে নিঃশ্বাস ফেলছে, তখনই কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল একেবারে আমার সারাটা দেহে। সেই নিঃশ্বাস বরফের মতো শীতল। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই যখন দেখতে পেলাম না, তখন রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভয় পেলেও ভেঙে পড়লাম না একেবারে, কেননা ভেঙে পড়ে তো লাভ নেই। ঘরের ছেলে, ঘরে তো ফিরতেই হবে। তাই সাহসে বুক বেঁধে আরও জোরে এগিয়ে চললাম। যেতে যেতে একসময় আচানি পুকুরের পাড়ে এসে উঠলাম। এই পুকুরটা আবার ভীষণ রকমের দোষাস্ত পুকুর। কত ছেলে মেয়ে লোক যে স্নান করতে এসে ডুবে মরেছে এখানে, তার কোনো লেখা জোখা নেই। এই পুকুরের পাড়ে বাঁশবন, তার ভেতর দিয়ে এই রাত দুপুরে পথ চলা একটা অসম্ভব ব্যাপার। আবার বাঁশবন বাদ দিলেও পুকুরের ধার ঘেঁষে করিম ফকিরের তাল বাগান, সেও অতি সাংঘাতিক জায়গা। তবু আমি বাঁশবনে না ঢুকে করিম ফকিরের তাল বনেই ঢুকে পড়লাম। ফাঁকা মাঠের বুকে সারিবদ্ধ তাল গাছের ঘন সমারোহ, তারই ফাঁকে ফাঁকে পায়ে চলার পর এই করিম ফকিরের তাল বাগানকে নিয়েও অনেক রোমহর্ষক ঘটনার কথা শুনেছিলাম। এখানে আসা মাত্রই এবার সেই সব কথাগুলো আমার মনে পড়তে লাগলো। ভূতের উপদ্রবের জন্য এই তালবাগানও কুখ্যাত ছিল খুব। অজানা ভয়ে সারা শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধেছে তখন আমার মুখে। হাত পা কাঁপছে, বুক টিপ টিপ করছে। আসলে ভয়ের ব্যাপারটা মনের মধ্যে একবার ঢুকে পড়লে তাকে আর তাড়ানো মুশকিল। আমি রাম রাম করতে করতে এগিয়ে চললাম, কিন্তু গেলে কি হবে? কিছু পথ আসার পরই বুঝতে পারলাম রাম নামেও সবসময় ভূত পালায় না। যেতে যেতে আমার চোখে পড়ল ঠিক আমার পাশে পাশেই দুটি কালো পা অস্পষ্টভাবে আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছে। ওই দৃশ্য দেখে একবার মনে হলো মাথা ঘুরে পড়েই যাব। পরক্ষণেই নিজেকে একটু শক্ত করে নিলাম। ছেলে মানুষ হলে কি হবে, বরাবরই আমার মনোবল ছিল প্রবল। আমি চলেছি আর আর চোখে দেখছি শুধু দুটি কালো পা আর হাঁটুর উপরে ধুতির একাংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। উপরিভাগ সম্পূর্ণই অদৃশ্য। এইবার শুরু হলো আর এক ঝামেলা। আমি যাচ্ছি আর যেতে যেতে বুঝতে পারছি আমার থলির ভিতর থেকে এক একটি গলদা মাছ লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ছে। আর মজার ব্যাপার এই যে
যতবার আমি সেই মাছ কুড়িয়ে থলিতে ভরতে যাচ্ছি ততবারই অদৃশ্য হাত এসে আমার আগেই মাছ কুড়িয়ে নিয়ে থলিতে ভরে দিচ্ছে। আমি যে এবার সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়েছি তা বুঝতে আর দেরি হলো না। এই মাঠ পেরোলেই আমাদের গ্রাম। অথচ এত বড় মাঠ পেরোতেও সময় লাগে তো, কিন্তু এইভাবে কতক্ষণ আর যাওয়া যায়। আমি থলিটাকে মুঠো করে ধরে বুকের কাছে এনে প্রাণপণে দৌড় লাগালাম। এবার অমনি সে কি ফোসফোসানি! করিম ফকিরের বনে যেন ঝড় উঠল। আকাশে মেঘ নেই, তারার ফুল ফুটে আছে, আর তাল বনে ঝড়। সেই ছোটার সময় দেখলাম যে কালো পা দুটি আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছিল, সে দুটি ক্রমশ বড় হতে হতে বিশাল এক মানুষের আকার নিল। তাল গাছ সমান চেহারা, তারপর এক সময় মিলিয়ে গেল। আর আমি ছুটতে ছুটতে এসে আমাদের ঘরের উঠোনে ধরাস করে পড়ে গেল। কি হলো কি হলো কি হলো কি হলো? সবাই ধরে চোখে মুখে জল দিতে লাগলো, কিন্তু আমি তখন কেমন যেন বোবা হয়ে গেলাম। সকলের মুখের দিকে অপরিচিতর মতো তাকিয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে। ইতিমধ্যে আমার দেরি দেখে বাড়ির লোকেরা দারুণ চিন্তিত হয়ে পড়েছিল। এমনকি আরেকটু দেরি হলে আমার খোঁজে লোক পাঠানোর ব্যবস্থাও হচ্ছিল। তা নিজের থেকেই এসে যখন পড়লাম তখন নিশ্চিন্ত হলো সকলে। আমার ঠাকুরদা আদর করে আমার গায়ে হাত বুলিয়ে বললেন, ছেলেটা কেমন যেন হয়ে গেছে দেখো। আসলে রাত দুপুরে মাছ নিয়ে আসছিল কি না, ওই করিম ফকিরের বনে ঠিক ভূতের পাল্লায় পড়েছিল। শিগগির তোমরা ওঝা ডেকে আনো গো, না হলে এই সারা জীবন এইরকম কালা ভোলা হয়েই থাকবে। তখন বাবা বললেন, ওই জন্যই তো ওকে একা একা কোথাও পাঠাই না। যা আড্ডা বেজে ছেলে, নিশ্চয় কোথাও কিছু হা করে দেখছিল বা কারো সঙ্গে খেলছিল, না হলে এত রাত তো হওয়ার কথা নয়। ঠাকুরদা তখন বললেন, তুই কি পথে কিছু দেখেছিলি দাদু ভাই? আমি তখন অনেক কষ্টে বললাম, করিম ফকিরের বন দিয়ে এসেছিলি নিশ্চয়। আমি কোনো রকমে হ্যাঁ বলে মুখ নামালাম। তারপর ঠাকুরদার নির্দেশে বাড়ির লোকের একজন ওঝাকে ডাকিয়ে আনলো। ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করলো, আমাকে পাটকাঠি পুড়িয়ে ধোয়া দিল, জলপোড়া খাওয়ালো। এরপর প্রায় ঘন্টা 2 বাদে আমি একটু সুস্থ হলাম। এদিকে হয়েছে কি, আমার সেই থলি ভর্তি মাছ যা ছিল তার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে দুঃখের বিষয়, সেই মাছগুলির মধ্যে শ্বাস বলে কোনো পদার্থ ছিল না। যা ছিল তা শুধু ওই মাছের খোসা। এই বলেই সুভাষ তার গল্প শেষ করল। ওর কথা আমরা কেউ বিশ্বাস করলাম না। তার কারণ সুভাষের মুখে কথার খই ফোটে, মুখে যা আসে তাই বলে। তবে কিনা ও কখনো কিন্তু কোনো মিথ্যে বলে না। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।